সো শুরু করছি আবার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 4.2 এর লেকচার 3 একের 8 নম্বর প্রশ্ন কি দেয়া আছে যে একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এবং একটা সরলরেখার সমীকরণও দেয়া আছে। আমাদেরকে বলা হয়েছে যে এই বৃত্তেও এই সরলরেখা স্পর্শক কিনা। তাহলে আমরা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে আগে আমরা বৃত্তের সমীকরণ বের করব ইউজিং 4.1। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে বৃত্তের সমীকরণ বের করব ইউজিং 4.1। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখতে পারি, সুতরাং ফার্স্ট অফ অল দেয়া আছে বৃত্তের ব্যাসের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এটা দেয়া আছে 3,7 এবং 9,1। সুতরাং বৃত্তের সমীকরণ তাহলে বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ ইউজিং ব্যাসের দুই প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 9x প্লাস 27 প্লাস y স্কোয়ার মাইনাস 7y মাইনাস y প্লাস 7 ইকুয়ালস টু 0। সুতরাং x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y প্লাস 36 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণ থেকে এখন আমরা কি বলতে পারি, বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ তথা আমরা এখানে লিখতে পারি, এখানে g তার মান হচ্ছে -6, f তার মান হচ্ছে -4 এবং c তার মান হচ্ছে 36। ঠিক আছে, তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র তো কেন্দ্র হচ্ছে 6,4, ব্যাসার্ধ r ইজ ইকুয়ালস টু -6 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার মাইনাস 36। সেখানে 36 প্লাস 16 মাইনাস 36, তাহলে এখানে আসতেছে 4 একক। সো বৃত্তের ব্যাসার্ধ চলে আসছে। তো এখন আমাদেরকে বলা হচ্ছে আমাদের যে সরলরেখাটা দেয়া হয়েছে কেন্দ্র থেকে, সেই সরলরেখাটার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান কিনা সেটা আমরা দেখব। এখন কেন্দ্র 6,4 থেকে সরলরেখাটার সমীকরণ হচ্ছে x প্লাস y মাইনাস 4 ইকুয়ালস টু 0 রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে লম্ব দূরত্বটা নির্ণয় করতে পারি। x এর জায়গায় কি বসবে 6, y এর জায়গায় কি বসবে 4, -4 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট মডুলাস। ইয়েস অর নো? তাহলে এখানে কি আসবে, উপরে হচ্ছে 6 আসবে, নিচে আসতেছে কি √2 আসতেছে, রাইট? উপরে 6, নিচে √2। ভুল কি করছি কোথাও? x প্লাস y মাইনাস 4, x প্লাস y মাইনাস 4 3√2 আসবে, এখানে 3√2 আসবে, কোনো সমস্যা নাই। তাহলে ভুল কি এখানে হয়েছে কিনা, ব্যাসার্ধ নির্ণয় 27 3 নং 27 7 7, সো 34 আসে এখানে, সরি
এখানে আসে কত, 36-এর জায়গায় কত আসে, 34, সেটা 34, এটা 34। সো এখানে এটা কি আসবে, এটা আমাদের 3√2 আসবে, 3√2 আসবে। তাহলে আমাদের ফাইনাল লেখা, সুতরাং প্রদত্ত রেখাটি নির্ণেয় বৃত্তের, এখানে কিন্তু প্রদত্ত বৃত্তের লিখব না, নির্ণেয় বৃত্তের একটি স্পর্শক, এটা ছিল 1-এর 8। 1-এর 9 নম্বরে যাচ্ছি। 1-এর 9 প্রশ্ন কি বলেছে, দেখাও যে এই রেখাটি এত বৃত্তের একটি স্পর্শক এবং এই বৃত্তের যে ব্যাসটি স্পর্শ করে বিন্দু দিয়ে অতিক্রম করে তার সমীকরণ নির্ণয় করো। সো একই জিনিস, ভাষাটাকে কমপ্লেক্স করে দিয়েছে। একই জিনিস, 1-এর 8, 1-এর 9 কথা একই, জাস্ট কমপ্লেক্স করে দিয়েছে। এখানে কি বলেছে জানো, এখানে বলেছে আমাদেরকে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, বৃত্তের সমীকরণ সরাসরি দিয়ে দিয়েছে, আমাদের একটা স্পর্শক সরাসরি দিয়ে দিয়েছে, স্পর্শকের স্পর্শবিন্দু আমরা নির্ণয় করতে পারি, কেন্দ্র আমরা নির্ণয় করতে পারি। এখন আমাদেরকে বলছে কি যে ফার্স্টে দেখাও যে এটা একটা স্পর্শক, দ্বিতীয়তে বলছে এই বৃত্তের ব্যাসটি, যে ব্যাসটি স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে এইটা কি আমার স্পর্শবিন্দু, এইটা কি আমার কেন্দ্র, তাহলে অবশ্যই এই হচ্ছে আমার সেই ব্যাস যা আমার স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমি যদি একটা ব্যাসের প্রান্তবিন্দু জানি, আর আমি যদি কেন্দ্র জানি, আমি অপর বিন্দু অটোমেটিকলি বের করে ফেলতে পারি না সরলরেখার কনসেপ্ট কাজে লাগায়। কথাটা কি বুঝাতে পারছি? একটা সরলরেখার একটা প্রান্তবিন্দু জানি, আর একটা প্রান্তবিন্দু জানি না, মধ্যবিন্দুও জানি, তাহলে অপর প্রান্তবিন্দু অবশ্যই আমরা 3.1-এর কনসেপ্ট কাজে লাগিয়ে শেষ করে ফেলতে পারি। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা ফাইন, এটাই আমাকে এখানে করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে করে দিচ্ছি। ফার্স্ট অফ অল প্রদত্ত বৃত্তের সমীকরণ আমার দেয়া আছে, প্রদত্ত বৃত্তের সমীকরণ। সো প্রদত্ত বৃত্তের সমীকরণটা কি বলতেছে, x² + y² - 6x + 8y + 15 = 0। এটা হচ্ছে আমার প্রদত্ত বৃত্তের সমীকরণ। তাহলে এখানে g এর ভ্যালুটা হচ্ছে -3, f এর ভ্যালুটা হচ্ছে +4, c এর ভ্যালুটা হচ্ছে 15। সুতরাং বৃত্তের কেন্দ্র হচ্ছে 3, -4, ব্যাসার্ধ r = -3 হোল স্কোয়ার +4 হোল স্কোয়ার -15। সো ক্যালকুলেটর নাও, 9 + 16 - 15, তার মানে এখানে আসে 25 - 15 10 √10 একক ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি এখন কেন্দ্র 3, -4 থেকে সরলরেখাটা কি, x - 3y = 5, এটাকে আমরা পক্ষান্তর করে -5। রেখার লম্ব দূরত্ব। তাহলে আমরা এখানে কি লিখব, x এর জায়গায় বসবে 3, -3 × -4 -5 /1² + -3 হোল স্কোয়ার, তার উপরে রুট, সবার সামনে মডুলাস। তাহলে এখানে আমাদের কি আসতেছে, 3 + 12 - 5, এখানে আসতেছে কি 1 + 9 উপরে রুট। আচ্ছা তাহলে এখানে কত আসতেছে, 15। তাহলে এখানে আসতেছে উপরে 10, নিচে √10, তার মানে এখানে আমাদের আলটিমেটলি √10 একক আফটার কাটাকাটি। তাহলে এটার প্রথম অংশে আমাকে যে কাজটা করতে বলেছে, প্রদত্ত রেখাকে প্রদত্ত বৃত্তের স্পর্শক দেখাতে, সেটা আমাদের ডান। তাহলে সুতরাং
প্রদত্ত রেখাটি প্রদত্ত বৃত্তের একটি স্পর্শক, এটা গেল আমাদের প্রথম অংশ। তো এখন আমাদের কি নির্ণয় করতে হবে? স্পর্শবিন্দু। তাহলে এখন সিম্পল চিন্তা করো, স্পর্শবিন্দু নির্ণয় করতে গেলে আমরা কি করতে পারি? আমরা এই বৃত্তের সমীকরণের মধ্যে সরলরেখার সমীকরণ বসায় দিতে পারি, সেটা তো একটা ওয়ে। বৃত্তের সমীকরণের মধ্যে সরলরেখার সমীকরণ বসায় দিয়ে আমরা স্পর্শক বিন্দু নির্ণয় করতে পারি, অথবা আমরা অভিলম্ব বের করে তারপরে অভিলম্ব আর স্পর্শকের সমাধান করতে পারি। সো দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ের মধ্যে যেইটা ইজি মনে হয় সেটা করো। আমি কি আবার বুঝাতে পারছি? আবার বলি, বৃত্তের সমীকরণ এর সাথে সরলরেখার সমীকরণ যদি আমি বসাই, যদি আমার ভ্যালিড অ্যান্সার আসে, মানে দ্রুততার সহিত আমি অ্যান্সার আনতে পারি, আমি এভাবে আগাবো। যদি আমার এখানে এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণের সাথে এখন আমার কি করতে হবে? অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, অভিলম্ব আর স্পর্শকের সমাধান করতে হবে। এখানে দুইটা স্টেপ দুইটা, চয়েস ইয়োর্স, তুমি যেভাবে করো। আচ্ছা, তাহলে কোনো একটা আমি অভিলম্ব দিয়ে করি। এটা হচ্ছে আমার স্পর্শক। আচ্ছা, স্পর্শকের অভিলম্বের স্পর্শকের উপরে যে লম্ব, তাহলে সেটার মধ্যে কি চেঞ্জ হবে? এক্স আর ওয়াই এর সহগগুলো চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন বা এটাকে আমি কোশ্চেনের বোঝার সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দ্বিতীয় অংশ লিখি। বোঝার সুবিধার জন্য আমি এটা দ্বিতীয় অংশ লিখি, এটাকে প্রথম অংশ লিখি, বোঝার সুবিধার জন্য। তোমরা সৃজনশীল এরকম প্রথম অংশ দ্বিতীয় অংশে ভাগ করে লিখতে পারো। আচ্ছা, তাহলে আমি ফার্স্ট অফ অল যেটা দিব যে প্রাপ্ত স্পর্শকের অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ, প্রাপ্ত স্পর্শকের সমীকরণটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে রাখতেছি, এবং এক্স এর সহগটা ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগটা এক্স এর কাছে যাবে, এক্স উইল বি প্লাস এবং ওয়াই উইল বি প্লাস, এবং এখানে কি বসবে? কে ইকুয়ালস টু 0, যা কেন্দ্র কতগামী? 3, -4 বিন্দুগামী। কারণ কোনো সরলরেখার যদি লম্বরেখা বা কোনো সরলরেখার যদি সমান্তরাল রেখা বের করতে হয়, তাহলে অলওয়েজ কনস্ট্যান্ট মানটা হবে কে? কোনো সরলরেখার যদি লম্বরেখা বা কোনো সরলরেখার যদি সমান্তরাল সরলরেখা বের করতে হয়, তাহলে অলওয়েজ কনস্ট্যান্ট ভ্যালুটা হবে কে, এবং সেই কে ভ্যালুটা অবশ্যই পাওয়া যাবে ওই সরলরেখাটা অন্য কোনো বিন্দুগামী হলেই কেবলমাত্র আমরা সেই সরলরেখাটার কে এর মান পাবো। অর্থাৎ যদি দ্বিতীয় কোনো বিন্দু, মানে ওই সরলরেখাটার গামী কোনো বিন্দু যদি না থাকে, তাহলে আমরা কে এর মান পাওয়া পসিবল না। ঠিক আছে, কিন্তু সূত্র যেহেতু তৈরি হয়েছে, তাই অবশ্যই প্রশ্নে আমরা যখনই এটা অ্যাপ্লাই করি তখনই কোনো না কোনো ওয়ে থাকে এই কে এর মানটা ভ্যালু বের করার। এখন তাহলে 3 + y + k = 0, দেখো হয়েছে কি না? 3 চলে গেছে এক্সের সাথে, এক্সের 1 চলে গেছে ওয়াই এর সাথে, এক্স হ্যাঁ 3x। আচ্ছা, এক্স এর মান প্লাস অলওয়েজ, আর ওয়াইটা কী হবে? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এবং অলওয়েজ লাস্টে যে প্লাস কেই বসবে, কখনো মাইনাস কে বসবে না। আচ্ছা ফাইন, এখন যা কত বিন্দুগামী, এটাকে আমরা 2 নং রেখা দিয়ে রাখতে পারি, অথবা এটাকে আমরা 2 নং রেখা দিয়েই রাখবো, কারণ আমার মান বসাতে হবে। যা 3, -4 বিন্দুগামী, তাহলে আমরা এখানে 3 × 3 + -4 + k = 0। তাহলে এখানে আমাদের 9 - 4 + k, তাহলে 9 - 4 হচ্ছে 5, সুতরাং k আমরা পাচ্ছি -5। সো 2 নং সমীকরণে k এর মান আমরা যদি -5 বসাই, তাহলে আমরা পাচ্ছি 3x + y - 5 = 0। এটাকে আমরা দিব ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই যে x - 3y - 5 আর 3x + y - 5 = 0, দুইটা সরলরেখা পেয়ে গেলাম, একটা স্পর্শক এবং আরেকটা অভিলম্ব। এখন এই দুইটা সমীকরণকে সমাধান করব। তো আমরা আর গুণন করি না, অনেক দিন হয়েছে, আজকে আসেন আর গুণন করি। সো আমরা একটু এখানে লিখে রাখি,
এক্স মাইনাস 3y মাইনাস 5, আর এখানে আমরা লিখি 3x প্লাস ওয়াই মাইনাস 5। এখন 1 নং এবং 3 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই 1 নং এবং 3 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, তাহলে এখানে আমরা যেভাবে অ্যাপ্লাই করব এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এক্সের জন্য আমাদের কি আসবে -3 ইন্টু -5 মাইনাস 1 ইন্টু -5, সো মাইনাস ওয়াই দিয়ে 1 ইন্টু -5 মাইনাস 3 ইন্টু -5, আর 1 এর জন্য আসবে 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু -3। আচ্ছা, তাহলে x ডিভাইডেড বাই 15 প্লাস 5 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই -5 প্লাস 15, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 9, so x divided by 20, y divided by -10, 1 divided by 10, সুতরাং x is equals to 2 আর y is equals to -1। ছেদবিন্দু পেয়ে গেছি। সুতরাং স্পর্শ বিন্দু 2, -1, তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দু আলফা বিটা ধরি। স্পর্শবিন্দুগামী ব্যাস, এই হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাস, যার 2, -1 স্পর্শবিন্দু আমরা জানি এবং কেন্দ্র 3, -4 আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন স্পর্শবিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত আলফা কমা বিটা হলে এটা যদি আলফা কমা বিটা হয়, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস 2 ডিভাইডেড বাই 2, বিটা -1 ডিভাইডেড বাই 2 ইকুইভ্যালেন্ট 3, -4। সাইডে লিখে দিতে পারো কেন্দ্র। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি আলফা প্লাস 2/2 ইকুয়ালস টু 3, সেখান থেকে আলফা প্লাস 2 ইকুয়ালস টু 6, সুতরাং আলফা ইকুয়ালস টু 4, বিটা -1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -4, সো বিটা -1 ইজ ইকুয়ালস টু -8, সুতরাং বিটা ইজ ইকুয়ালস টু আসতেছে -7, সুতরাং আলফা কমা বিটা ইজ ইকুয়ালস টু 4, -7, সুতরাং ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 4, -7, সুতরাং ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 4, -7। তাহলে এখন বলেন ব্যাসের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন তৃতীয় অংশ চাইছে ব্যাসের সমীকরণ কত। ঠিক আছে, তাহলে আসেন এটা তৃতীয় অংশ। তাহলে দুইটা প্রান্তবিন্দু যেহেতু পেয়ে গেছি, এটা বের করা খুবই সহজ। সো এটার তৃতীয় অংশ আসবে, সুতরাং ব্যাসের সমীকরণ, ব্যাসের
সমীকরণ তাহলে এটা আমার x1 y1 ধরবো, আর এই যে 4, -7 এটাকে আমরা x2 y2 ধরবো। তাহলে x - x1 তথা 2 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। সো সেখান থেকে x - 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু y + 7 ডিভাইডেড বাই -6 -6x + 12 x - x, হ্যাঁ সরি 2 মাইনাস হবে x1 - x2, আর এখানেও এটা উল্টে যাবে y1 - y2। হ্যাঁ আচ্ছা তাহলে পেঁচাইতেছো কেন? -x2 -x2 এটা ছিল হচ্ছে y1 - y2 -1 + 7 y + 6, হ্যাঁ এটা ঠিক ছিল কই? y1 - y2 না? তো আগেরবার তো আমরা -7 + 1 লিখছি না? আগেরবার কি লিখছি খাতায় দেখেন, আগেরবার কি লিখছি? -7 + 1, তাহলে সেটা কি y2 - y1 হয়ে গেছে না? আরে বাবা এইটাকে x1, y1 ধরতেছি না, তাহলে x - x1, তাহলে x1 - x2 এইটা যদি কারেক্ট করো তাহলে এটাও তো কারেক্ট হবে। হ্যাঁ সো এখানে 6x - 12 ইকুয়ালস টু 2y + 2, 6x - 12 - 2y - 2 ইকুয়ালস টু 0। সো 6x - 2y - 14 ইকুয়ালস টু 0। সুতরাং 3x - y - 7 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের ব্যাসের সমীকরণ, অ্যান্সার। এটা একটা সৃজন, বলেন -2 হবে না? লাস্ট থেকে সেকেন্ড লাইন? ও আচ্ছা 2 - 4, হ্যাঁ পুরোটাই পেঁচায় গেছে না? -2 -2 +2 +2, এটা +2 প্লাস এটা হবে হচ্ছে 10, তাহলে এটা হবে 5। কেন্দ্র আর স্পর্শবিন্দু, ব্যাসের প্রান্তবিন্দু চাইলে কি করবা? চাইলে কি করবা? তাহলে করো। 1 শেষ 2, 2 এর 1। একটা কেন্দ্র দেয়া আছে, কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত রেখাকে স্পর্শ করে কি না। যদি স্পর্শ করে, প্রশ্নে বলে দিয়েছে স্পর্শ করে, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের কি দেয়া থাকতো? বৃত্তের সমীকরণ দেয়া থাকতো, সেখান থেকে আমরা কেন্দ্র বের করতাম। এখন আমাদের কেন্দ্র দেওয়া আছে, সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করব। ঠিক আছে? আচ্ছা তাহলে দেয়া আছে বৃত্তের কেন্দ্র, দেয়া আছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র দেয়া আছে 1, -3, 1, -3, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দেয়া আছে ফার্স্ট অফ অল। এখন আমার আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমার লাগবে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা বৃত্তের কেন্দ্র দেয়া আছে এবং আমাদের কাছে একটা স্পর্শক দেয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক যেহেতু বলে দেয়া আছে, তাহলে স্পর্শকের লম্ব দূরত্বটা আমরা বের করতে পারি। এখন কেন্দ্র 1, -3 থেকে 2x - y
মাইনাস 4 ইকুয়ালস টু 0, স্পর্শকটি এইখানে আমরা স্পর্শক কথাটা লিখতে পারি, কারণ এখানে আমাদের স্পর্শক প্রমাণ করার কিছু নেই। এখানে আমরা স্পর্শক প্রমাণ করার কিছু নেই, স্পর্শকটি সরাসরি লম্ব দূরত্ব বের করতে পারি। লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্ব 2 × 1 মাইনাস -3 -4 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার উপরে রুট মডুলাস। তাহলে 2 + 3 -4 ডিভাইডেড বাই এখানে আসছে 4 + 1 উপরে রুট, তাহলে এখানে 5 উপরে 1 নিচে হচ্ছে √5 একক। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √5 একক। ওকে, সুতরাং বৃত্তের সমীকরণ x, আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ একটা নির্ণয় করার সূত্র হচ্ছে x - 1 হোল স্কোয়ার প্লাস y + 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু r স্কোয়ার। সো r স্কোয়ারের জায়গায় আমাদের বসবে কত, 1/√5 হোল স্কোয়ার। সো x স্কোয়ার - 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইজ ইকুয়ালস টু 1/5। সো এখানে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার - 2x প্লাস 6y প্লাস 10 ইজ ইকুয়ালস টু 1/5। সো আমরা যদি আর গুণ করি তাহলে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 10x প্লাস 30y প্লাস 50 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। বলো, একজন বলো, রাইবা বলো, কি বলতেছিলা? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ 1 আছে একটা, তাই এখানে পক্ষান্তর করলে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 10x প্লাস 30y প্লাস 49 ইকুয়ালস টু 0। তোমার কোশ্চেনের অ্যান্সার সারাদিন পরে 2-3 মাস পরে ক্লাসে আসলে তো এই ধরনের কোশ্চেনই আসবে, তাই না? এটাও একটা বৃত্তের সমীকরণ, তবে এটা বৃত্তের আদর্শ সমীকরণ না। বৃত্তের আদর্শ সমীকরণ দিয়ে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে গেলে আগে এখানে 5 কমন নিতে হবে, বাট এটা স্টিল নো বৃত্তের সমীকরণ। আচ্ছা, 2-এর 1 শেষ, 2-এর 2 সিমিলার অঙ্ক। 2-এর 2 কি দেয়া আছে? একটি বৃত্তের সমীকরণ দেয়া আছে যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং সেম, এটা সেম অঙ্ক, সো এটা আমি করাচ্ছি না। এটার কেন্দ্রের সমীকরণ দেয়া আছে, প্রশ্ন পড়ো। বৃত্তের কেন্দ্রের মান দেয়া আছে 2,3 এবং স্পর্শকের সমীকরণ দেয়া আছে x + y - 2 ইকুয়ালস টু 0। এই দুইটা জিনিস দেয়া আছে, আগের প্রশ্নটার মতো হুবহু দুইটা জিনিস দেয়া আছে। এখান থেকে আমরা কি করব, কেন্দ্র দিয়ে আমরা স্পর্শক বলে দেয়া আছে, তাই আমরা স্পর্শকের উপরে লম্ব দূরত্ব বের করব, যেটা হবে আমার ব্যাসার্ধ, এবং তারপরে আমরা বৃত্তের সমীকরণে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু r স্কোয়ার দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করে ফেলব। সেটা আমি করাচ্ছি না। 2-এর 3 নাম্বারটাও সেম অঙ্ক, বাট এটা বোর্ড পরীক্ষায় আসছে 3-4 বার, তাই এটা আমরা আরেকবার করি। একই অঙ্ক, দুয়ের 3 নম্বরে কি বলা হচ্ছে, দুয়ের 3 নম্বরেও দেয়া আছে বৃত্তের কেন্দ্র, দেয়া আছে বৃত্তের কেন্দ্র 2,3। ওকে, আচ্ছা, এখন কেন্দ্র
2,3 থেকে 2,3 থেকে x প্লাস y x প্লাস y না 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0 স্পর্শকটির লম্ব দূরত্ব তাহলে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 মাইনাস 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার উপরে রুট মডুলাস সো 4 প্লাস 9 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 প্লাস 9 তার মানে উপরে আসতেছে 13 মাইনাস 5 সো এখানে আসতেছে 8 ডিভাইডেড বাই রুট ওভার 13 একক। ওকে, তাহলে এখন আমরা বৃত্তের সমীকরণ সুতরাং এখানে লিখে দিব। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কি ভুল লিখছি কোথাও 2x প্লাস 3y মাইনাস 5 2x প্লাস 3y আচ্ছা কেন্দ্র হচ্ছে 2,3 কেন্দ্র আমি আরেকটা অঙ্কের লিখছি কেন্দ্র হবে 3,4 3 নাম্বারটা কেন্দ্র হবে 3,4 তাহলে 3,4 হলে 2 ইন্টু 3 3 ইন্টু 4 তাহলে এখানে উপরে থাকবে আমাদের 13 সো এখানে আমাদের থাকবে রুট 13 একক। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ রুট 13 একক। এখন বৃত্তের সমীকরণ x minus 3 whole square plus y minus 4 whole square is equals to root 13 whole square. So x square minus 6x plus 9 plus y square minus 8y plus 16 equals to 13. So x square plus y square minus 6x minus 8y. So এখানে 25 minus 13 equals to 0. So x square plus y square minus 6x minus 8y এখানে থাকছে 2 and 1 equals to 0. এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। সো 2 নম্বর শেষ আমাদের। 3 নম্বরে যাই। আচ্ছা, y অক্ষের ছেদকৃত অংশের মান চাওয়া হয়েছে এখানে। y অক্ষের ছেদকৃত অংশের মান তার মানে আবার 4.1 রাইট। 4.1 এ এখানে আমরা g এর মান কত -3, f এর মান হচ্ছে -4 এবং c এর মান কত 12। তাহলে আমরা জানি y অক্ষের ছেদকৃত অংশের মান সো y অক্ষের ক্ষেত্রে 2 রুট ওভার f স্কোয়ার মাইনাস c আর x অক্ষের ক্ষেত্রে 2 রুট ওভার g স্কোয়ার মাইনাস c। সো 2 রুট ওভার f এর জায়গায় -4 হোল স্কোয়ার, c এর জায়গায় 12। তাহলে 2 এখানে 16 মাইনাস 12 তার মানে 2 মাল্টিপ্লাইড বাই 4, 4 এর উপরে রুট 2 তার মানে আলটিমেটলি 4 একক। এই হচ্ছে আমাদের 2 এর 3 নম্বর। আচ্ছা শেষ। এখন 3 এর 1 নম্বর পড়ি। এখান থেকে দেখো পরীক্ষায় প্রশ্ন আসা শুরু করছে 3 নম্বর থেকে। কি বলতেছে যে কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে। তার মানে রেখাটি বৃত্তকে স্পর্শ করছে কনফার্ম, অর্থাৎ রেখাটি বৃত্তের স্পর্শক কনফার্ম সেটা বলে দিছে। শুধু স্পর্শকের মধ্যে কিছু একটা মান কিছু একটা মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগের প্রশ্নগুলোর সাথে এটার মধ্যে পার্থক্য কি? আগের 1 নম্বর প্রশ্নের সাথে এটার পার্থক্য কি? এখানে বলে নাই প্রমাণ করো স্পর্শক, এখানে বলছে স্পর্শকটি হলে মানে এটা স্পর্শক হলে কে এর মান নির্ণয় করো, এর মান বের করো, বি এর মান বের করো, এইগুলো মান বের করো। তার মানে ওই একই আমরা যে কনসেপ্ট ডে 1-এ লেকচার 1-এ শিখছি সেখান থেকে কি আমরা বের হচ্ছি? সেখান থেকে কি আমরা বাইরে যাচ্ছি? না, কিন্তু
আমি কি বুঝাতে পারছি? এবং লেকচার 1 দেওয়ার সময় আমি বলছিলাম এই চ্যাপ্টারের 90% অঙ্ক আমাদের এই লেকচার 1-এর উপরে বেস করেই যাবে। আচ্ছা, সো 3-এর 1 নম্বর। তো বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিব, তারপরে লম্ব সমীকরণ দিয়ে সিমিলার প্রসেসে আসলে আগাবো। সো 3-এর 1 নম্বর। তো বৃত্তের সমীকরণে কি দেওয়া আছে? প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10x-টাকে আমরা -10x ইজ ইকুয়ালস টু 0 করে ফেললাম। -10x ইজ ইকুয়ালস টু 0 করে ফেললাম, সমস্যা আছে? -10x মানে ওয়াইও নাই, সিও নাই। হ্যাঁ, আচ্ছা, এটাও স্টিল নাও আদর্শ সমীকরণ। তো এখান থেকে এটাকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ, ঠিক আছে, এখান থেকে এটাকে আমরা বৃত্তের সমীকরণ মানে মূল সমীকরণ যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলোতেও আমরা কনভার্ট করে ফেলতে পারি। আইদার এটাকে আমরা জি এফ সি এর মান, এখানে জি এর মান কত -5, এফ এর মান কত 0, সি এর মান কত 0, রাইট? তো অনেকগুলো মানই আমরা এখান থেকে পাচ্ছি না আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি বলছে? বৃত্তের সমীকরণ এটা দেয়া আছে, তাহলে আমরা এখানে এভাবে লিখি, এখানে জি এর মান হচ্ছে আসলে -5, এফ এর মান 0, সি এর মান 0। সুতরাং বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,0 এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে -5 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার -0, তার মানে আলটিমেটলি 5 একক। সো আমরা কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেছি, তাই না? কেন্দ্র ব্যাসার্ধ আমাদের বের করা শেষ। তাহলে এখন সিমিলার কোশ্চেন, কেন্দ্র 5,0 থেকে এখন লম্ব দূরত্বের মানও তো আমি জানি কত, 5। এখন তো আমি লম্ব দূরত্ব বলবোই, এটা লম্ব দূরত্ব, কারণ স্পর্শক বলে দিয়েছে না। তাহলে এখন আমরা বলতে পারি কেন্দ্র 5,0 থেকে 5 একক লম্ব দূরত্ব বিশিষ্ট, 5 একক লম্ব দূরত্ব বিশিষ্ট সরলরেখা বা স্পর্শক, অবশ্যই সরলরেখা লিখবো না, স্পর্শক লিখবো। তাহলে 5 একক লম্ব দূরত্ব বিশিষ্ট স্পর্শকটাকে 3x প্লাস 4y পক্ষান্তর করে -k ইকুয়ালস টু 0, ইয়েস অর নো, রাইট? তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং 3 × 5 4 × 0, হ্যাঁ, -k ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার উপরে রুট মডুলাস ইজ ইকুয়ালস টু 5। বলতে পারি কি না? পারি। এখন একটা জিনিস শিখে রাখেন, যখনই আমাদের উভয় পক্ষে যে কোনো এক পক্ষে মডুলাস থাকবে, যদি আমরা সেই পক্ষ থেকে মডুলাস উঠিয়ে দেই, অবশ্যই অপোজিটে আমাদের কি বসবে? প্লাস মাইনাস বসবে। এখন এটা লজিকটা কি, কেন, একটু শিখে রাখি। খেয়াল করেন, এর মধ্যে আমরা +5ও বসাতে পারি, তাতেও আমরা +5 আউটপুট পাবো। এর মধ্যে আমরা -5ও বসাতে পারি, তাতেও আমরা কি পাবো? +5 আউটপুট পাবো। সেই জন্য কোনো সমীকরণে বাম পাশ ডান পাশ ডাজেন্ট ম্যাটার, যে কোনো এক পাশ যদি মডুলাস থাকে, অপোজিটে যাই থাকুক না কেন, মডুলাস যে লাইনেই উঠবে তার ওই লাইনেই অপোজিট পক্ষে প্লাস মাইনাস বসবে। বুঝাতে পারছি? কারণ এই প্লাস মাইনাসের দুইটা মানই আমার এখানে ভ্যালিড, দ্যাটস ওয়াই আমার এখানে প্লাস মাইনাস বসবে। তাহলে এখন আমি আমার বাম পাশ থেকে মডুলাসটা উঠায় দিচ্ছি। তাহলে এখানে আমাদের 15 -k, আর এখানে আমাদের কি পাচ্ছি? 5 ইজ ইকুয়ালস টু +-5। আচ্ছা, তাহলে এখানে 15 -k ইজ ইকুয়ালস টু +-25। তাহলে আমরা 15 +-25 ইজ ইকুয়ালস টু k।
তাহলে 15-এর সাথে যদি আমরা 25 একবার যোগ করি, 15-এর সাথে 25 একবার যোগ করলে আমরা পাচ্ছি 40 আর একবার পাচ্ছি -10, রাইট? তাহলে কে এর মানটা আমরা কত নম্বর সমীকরণে বসাবো? এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তো 1 নম্বর সমীকরণ তথা স্পর্শকে আমরা বসাবো 1 নং সমীকরণে কে এর মান বসাবো। সো কে ইজ ইকুয়ালস টু যদি 40 বসাই তাহলে আমাদের সমীকরণটা 3x প্লাস 4y মাইনাস 40 ইজ ইকুয়ালস টু 0। কে ইজ ইকুয়ালস টু যদি -10 বসাই তাহলে 3x প্লাস 4y প্লাস 10 ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম দুইটা সমীকরণ পাবো আমরা। এখানে আমাদের শুধু কে এর মান চেয়েছে, আমরা স্পর্শক দুইটা সমীকরণও বের করে ফেলছি। আচ্ছা, এখন আসি 3-এর 2 নম্বর প্রশ্নটা করি। x² প্লাস y² -8x - 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা বৃত্তের একটা স্পর্শক 3x প্লাস by -1 ইকুয়ালস টু 0 বলে দিছে। এখন বলছে বি এর মান নির্ণয় করে। এটা অনেকবার পরীক্ষায় আসছে, দেখো, রাইট? 3-এর 2 নম্বর। আচ্ছা, সিমিলার কোশ্চেন দেখো তো 3-এর 3 নম্বর। দেখাও যে এই রেখাটা এত বৃত্তকে স্পর্শ করে যদি এটা হয়। 3-এর 3 আমি করে দিব, 3-এর 3 আমি করে দিব, এটা নিয়ে সমস্যা নেই। 3-এর 2টাকে আমাকে করে দেওয়া সম্ভব। 3-এর 2 সিমিলার 3-এর 1-এর সমান। সো 3-এর 2টা আমাকে করে দাও।